আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দেখুন, বিশ্ব রাজনীতির এক অদ্ভুত এবং রহস্যময় দাবার বোর্ডে আজকে আমরা এই মুহূর্তে বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি। আপনারা যদি ইতিহাসের পাতা একটু উল্টে ভালো করে দেখেন, তাহলে দেখবেন শত শত বছর ধরে সাম্রাজ্যগুলোর উত্থান আর পতন হয়েছে মূলত একটি জিনিসের উপর ভিত্তি করে। সেটি কি? আর তা হলো কৌশল। প্রাচীনকালে চাণক্য যেমনটা বলে গেছেন, শত্রুর শত্রু আমার মিত্র হতে পারে, কিন্তু নিজের অস্তিত্ব বিপন্ন করে অন্যের যুদ্ধে জড়ানো চূড়ান্ত বোকামি। আজকের এই আধুনিক বিশ্বে, বিশেষ করে এশিয়ার ভূ রাজনীতিতে চাণক্যের সেই নীতিরই যেন এক বাস্তব এবং নিখুঁত মঞ্চায়ন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো এমন এক ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে, যা শুধুমাত্র ভারত, জাপান বা চীনের নয়, বরঞ্চ আমি মনে করি আমাদের মতো দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলোর ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। দর্শক, সম্প্রতি নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে ঘটে গেল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। জাপানের প্রধানমন্ত্রী সানায়া এক ঐতিহাসিক সফরে ভারতের মাটিতে পা রাখলেন। ১৬তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তার এই আগমন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে যে উষ্ণ অভ্যর্থনা জানালেন, তা আসলে সাধারণ কোনো কূটনৈতিক শিষ্টাচার একদমই ছিল না। তাহলে কি ছিল? এর ভেতরে কিন্তু লুকিয়ে ছিল অনেক বড় একটি বার্তা। কিন্তু এই বার্তার আসল রূপটা আসলে কি? আপনারা হয়তো ভাবছেন জাপান আর ভারতের এই গলাগলি আসলে নতুন কিছু নয়। বুলেট ট্রেন থেকে শুরু করে কত কত মেগা প্রকল্পে জাপানের বিনিয়োগ ভারতে। কিন্তু এবারের চিত্রপট সম্পূর্ণ ভিন্ন। এবারের বৈঠকটি এমন এক সময়ে হলো যখন এই প্রশান্ত মহাসাগরের জল রীতিমতো বলা চলে টকবক টকবক করে ফুটছে। ব্যাপারটা যদি আমরা একটু গভীরে গিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো জাপানের আসল উদ্দেশ্যটা এখানে কি। পূর্ব চীন সাগরে সেনকাকু নামের একটি দ্বীপপুঞ্জ আছে। আপনারা হয়তো এই বিষয়ে জানেন অথবা জানেন না। এই দ্বীপপুঞ্জ নিয়ে চীন আর জাপানের মধ্যে যে ঐতিহাসিক বিরোধ, তা এখন কিন্তু এক চূড়ান্ত যুদ্ধংদেহী রূপ নিয়েছে। চীনের আগ্রাসী নৌমহড়া, জাপানের আকাশসীমায় চীনা যুদ্ধ বিমানের আনাগোনা, সব মিলিয়ে টোকিও কিন্তু এখন রীতিমতো অস্তিত্বের সংকটে বলা চলে ভুগছে, বা আমরা বলতে পারি চরম উদ্বেগের মধ্যে আছে। জাপান কিন্তু খুব ভালো করেই জানে চীনের এই বিশাল ড্রাগন রূপী আগ্রাসনকে একা কোনোভাবে সামলানো তাদের পক্ষে আসলে অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয়। আর ঠিক এই জায়গাতেই জাপানের দরকার এক শক্তিশালী মিত্র। এখন প্রশ্ন হচ্ছে, কে হতে পারে সেই মিত্র? স্বাভাবিকভাবে কিন্তু চোখ যায় ভারতের দিকে, কারণ এশিয়ার আরেক পরাশক্তি হচ্ছে ভারত, যাদের সাথে আবার চীনের নিজেরই সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। দর্শক, জাপানের হিসেবটা এখানে খুব সহজ এবং পরিষ্কার। ভারতের কাঁধে বন্দুক রেখে চীনের দিকে তাক করা। কিন্তু এখানেই আসে রাজনীতির সবচেয়ে বড় চমক। প্রশ্ন উঠে, ভারত কি এতই বোকা? ভারত কি জাপানের কথায় গলে গিয়ে সরাসরি এভাবে চীনের বিরুদ্ধে রণংদেহী মূর্তি ধারণ করবে? উত্তরটা হলো না। ভারত খুব ঠান্ডা মাথায়, অত্যন্ত চতুরভাবে সাথে জাপানের এই প্রস্তাবে এক ধরনের সতর্ক নিরপেক্ষতা বজায় রাখছে। এখন তাহলে প্রশ্ন হলো, কেন কেন ভারত তার অন্যতম সেরা বন্ধু জাপানের জন্য চীনের বিরুদ্ধে সরাসরি আসলে কোনো অবস্থান নিচ্ছে না? দর্শক, একটু ভালো করে ভেবে দেখুন। জাপানের অবস্থান সমুদ্রের অপারে, কিন্তু চীনের অবস্থান কোথায়? চীনের অবস্থান ভারতের একদম ঘাড়ের উপর। ভারতের সাথে চীনের ৪,০০০ কিলোমিটারেরও বেশি লম্বা এক স্থল সীমান্ত রয়েছে। আমরা সবাই কিন্তু লাদাখের গালওয়ান উপত্যকার কথা জানি বা শুনি। অরুণাচল প্রদেশের উত্তেজনার কথাও আমরা জানি। ভারত যদি আজকে এই মুহূর্তে জাপানের সাথে মিলে চীনের বিরুদ্ধে কোনো কড়া বিবৃতি দেয়, কিংবা বলা চলে সরাসরি কোনো সামরিক জোটে তারা জড়িয়ে পড়ে, বেজিং কিন্তু কোনোভাবে এখানে বসে থাকবে না। তারা সাথে সাথে ভারতের উত্তর সীমান্তে সামরিক চাপ প্রকৃতপক্ষে এমনভাবে বাড়িয়ে দেবে,
যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। ঘরের শত্রু সামলাতে সামলাতেই ভারতের অবস্থা কিন্তু কাহিল হয়ে যাবে। এই যে চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে সংঘাত, আবার এখানে কিন্তু সেভেন সিস্টার্স এর বিষয়টিও জড়িত রয়েছে। সেভেন সিস্টার্স এর কথা যখন বললাম, তখন অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখানে ঢুকবেই এটা স্বাভাবিক। কারণ বাংলাদেশও কিন্তু ভারতের সাথে, বা ভারত বাংলাদেশের সাথে অনেক বেশি সীমান্ত কিন্তু শেয়ার করে থাকে। এখন বাংলাদেশ ভারতের বলা চলে এক প্রকার হাতছাড়া হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক ছিল, আওয়ামী লীগ সরকারের পতনের পর, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেই সম্পর্ক কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে চুরমার হয়ে গেছে। এরপর আমরা দেখলাম নির্বাচন পরবর্তী সময়ে নতুন বিএনপি সরকারের সাথে ভারত মোদী সরকারের যে বোঝাপড়া হচ্ছে, তাতে সেই বরফ পুরোপুরি যে গলে গেছে তাও কিন্তু নয়। তবে উভয় পক্ষ থেকে কিন্তু কাজ চলমান রয়েছে কূটনৈতিক টেবিলে, যেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যেন স্বাভাবিক হয়, এবং ভারত যে সকল স্বার্থ বাংলাদেশ থেকে চাইছে এবং বাংলাদেশ যে সকল স্বার্থ ভারত থেকে চাইছে, এগুলো যেন সমানভাবে বন্টন করা হয়। তাহলে কি ভারত এবং বর্তমান বাংলাদেশের বিএনপি সরকার কোনোভাবে এক হতে পারবে? যদি না পারে, তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সীমান্তে যদি কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হয়, এবং ওইদিকে চীনের সাথে যে সীমান্ত, সেই সীমান্তেও যদি উত্তেজনা তৈরি হয়, তাহলে ভারতের অবস্থা আসলে কি হবে? মূলত ভারতের অবস্থা এখানে একদম বলির পাঠার মতো হয়ে যাবে। তারা যতই পরাশক্তি হোক না কেন, যদি অভ্যন্তরীণ বিভেদ তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়, তাদের অঙ্গরাজ্যগুলোর মধ্যে যদি দাঙ্গা সংঘাত দেখা দেয়, উগ্রবাদিতা দেখা দেয়, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়, তাহলে তাদের যে জাতীয় নিরাপত্তা রয়েছে, সেই জাতীয় নিরাপত্তার মধ্যে কিন্তু ব্যাঘাত আসবে। এবং এটা কিন্তু ভারত কখনোই চায় না। কারণ আমরা দেখে এসেছি, ভারত সবসময়ই তার জাতীয় নিরাপত্তাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয় কিংবা প্রাধান্য দেয়। এমন অবস্থায় জাপানের সাথে তাদের কি বন্ধুত্ব, অথবা জাপানের সাথে একদম গা ঘেঁষাঘেঁষি করে এই দুটি দেশের মধ্যে যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করা কি ভারতের পক্ষে আদৌ কোনো ভালো রেজাল্ট নিয়ে আসবে? দর্শক, আর মূলত এই জায়গাটিতেই বর্তমান সময়ে ভারত কিন্তু অত্যন্ত উদ্বেগের মধ্যে আছে। তাদের সাউথ ব্লক থেকে শুরু করে হায়দ্রাবাদ ব্লক, প্রায় প্রত্যেকটি ব্লকেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণে নেওয়া যায় সেটা নিয়ে কিন্তু প্রতিদিনই কোনো না কোনোভাবে একটি বৈঠক তারা করে থাকেন। এবং এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য কি সেটা কি আপনারা জানেন? এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তা, এবং সেই জাতীয় নিরাপত্তা যেন কোনো কারণে হুমকির মুখে না পড়ে, এর জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু ভারত সরকার বা বর্তমান প্রশাসন, মোদী প্রশাসন যেটি রয়েছে, তারা যেন করে থাকে। এখন আসলে এখানে ভারতের মিত্র যারা ছিল বাংলাদেশে, অর্থাৎ আওয়ামী লীগ, তারা বর্তমান সময়ে কিন্তু ক্ষমতায় নেই, এবং বর্তমান বিএনপি সরকারের সাথে তারা যেভাবে আসলে সম্পর্ক গড়তে চাইছে, সেই সম্পর্ক কিন্তু কোনোভাবে গড়ে ওঠা সম্ভব হচ্ছে না। এর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে, আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম সফরই কিন্তু করেছেন চীনে, যেটি ভারতের জন্য আমি মনে করি অনেক উদ্বেগের কারণ। কেন উদ্বেগের কারণ? কারণ চীনের সাথে তাদের এই যে দীর্ঘ 4000 কিলোমিটার সীমারেখা, এই সীমারেখা নিয়ে তারা কিন্তু সবসময় উদ্বেগে থাকে। এখন যদি বাংলাদেশের যারা কর্তাধর্তা রয়েছেন, তারা যদি চীনের সাথে ঝুঁকে যান, তাহলে চীন কিন্তু সহজেই তাদের আরেকটি হাব বা মিত্র এই বাংলাদেশকে পেয়ে যাবে। এবং চীন যদি কোনোভাবে চেষ্টা করে যে বাংলাদেশের এই হাবকে ব্যবহার করে তারা বাংলাদেশের সাথে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তেও ভারতের সাথে কোনো ধরনের বোঝাপড়ার পরিবেশ সৃষ্টি করতে, তাহলে সেটিও কিন্তু অসম্ভব কিছু নয়। চীন চাইলে সেটি পারবে। এই জায়গাটাই কিন্তু বর্তমান সময়ে ভারত অত্যন্ত তীক্ষ্ণ নজরদারিতে রেখেছে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে তারা যেভাবেই হোক হস্তক্ষেপ করার চেষ্টা পূর্বে যেমন করেছে, এখনো একইভাবে করছে। এর জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ভিসা খুলে দেয়া থেকে শুরু করে নানাবিধ সিস্টেম যেগুলো ভারতের সাথে জড়িত, সেগুলো কিন্তু ভারত খুব সহজেই বিএনপি সরকারের সাথে বন্টন করার চেষ্টা করছে। এর কারণ একটাই, এর কারণ হচ্ছে বিএনপির সাথে যেন তাদের সুসম্পর্ক গড়ে ওঠে,
এবং বিএনপি যেন এককভাবে চীনের দিকে না ঝুঁকে পড়ে। এখন আওয়ামী লীগ যারা রয়েছে তারা কিন্তু পতিত হয়ে বর্তমান সময়ে নির্বাসিত রয়েছে। এখন আওয়ামী লীগকে কোনোভাবে যদি বাংলাদেশে পুনর্বাসন করা যায়, তাহলে কি এই সমস্যার সমাধান করা সম্ভব? ভারতের যারা বিচার বিশ্লেষক রয়েছেন বা সাউথ ব্লক থেকে শুরু করে মিডিয়া জার্নালিজম যারা করেন এবং গোয়েন্দা তথ্য যারা আদান প্রদান করেন, তাদের যে ভাষ্য, সেই ভাষ্য অনুযায়ী কিন্তু তারা মনে করছেন যে যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে পুনর্বাসিত হয়, তাহলে বিরোধী শক্তি না হলেও একটি বড় রাজনৈতিক শক্তি হিসাবে ভারতের পক্ষে তাদের অবস্থান থাকবে। কারণ বর্তমান সময়ে আওয়ামী লীগকে যদি এককভাবে কেউ সাহায্য করে থাকে, কোনো পরাশক্তি রাষ্ট্র যদি সাহায্য করে থাকে বা আওয়ামী লীগের কোনো বন্ধু রাষ্ট্র যদি সাহায্য করে থাকে, তাহলে সেটা ভারত। খুদ শেখ হাসিনা কিন্তু ভারতে অবস্থান করছেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত তাদের কিন্তু সুযোগ সুবিধাও দিচ্ছে সেখানে থাকার জন্য। সেখানে থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যতটুকু নিয়ন্ত্রণ রাখা সম্ভব ততটুকু রাখার জন্য। এবং কূটনৈতিক ভাবেও কিন্তু আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে ভারত কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে যে আপনি আপনার স্বাধীনতা ব্যবহার করুন এবং আপনার কূটনৈতিক যে পারদর্শিতা রয়েছে সেই পারদর্শিতা ব্যবহার করে আপনার রাজনৈতিক দলকে বাংলাদেশের রাজনীতি করার জন্য পথ সুগম করে দিন। অর্থাৎ আলটিমেটলি এটাই কিন্তু দাঁড়ায় যে ভারত কিন্তু এখনো পুরোপুরিভাবে কাউকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এতটা বিশ্বাস করে না যতটা না তারা আওয়ামী লীগ করে। এবং তারা সেই অতীতের মতো এখনো মনে করে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি পুনর্বাসিত হতে পারে, তাহলেই কিন্তু তাদের যে নিরাপত্তাজনিত উদ্বেগ, সেই উদ্বেগটা অনেকটা কমে যাবে। এই কারণেই সাউথ ব্লকে কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশ বিষয়ে বৈঠক হয় এবং বাংলাদেশের রাজনীতির যে বিষয় রয়েছে সেই রাজনীতির বিষয়ে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করেন। এবং এই হস্তক্ষেপ করার বিষয়টা কিন্তু চীন খুব ভালো করে আন্দাজ করতে পেরেছে, যার কারণে আমরা দেখেছি চীনের রাষ্ট্রদূত একটি অত্যন্ত সূক্ষ্ম বার্তা দিয়েছেন। সেই বার্তাটি আমি এর আগেও আমার বিশ্লেষণে বলেছি। সেই বার্তাটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে অন্য কারো কোনো পরাশক্তির হস্তক্ষেপ তারা কখনো মেনে নেবে না। তাহলে হিসাব কিন্তু একেবারে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে এখানে। এবং আওয়ামী লীগের পুনর্বাসনের যে বিষয়টি রয়েছে, শেখ হাসিনার দেশে ফিরে আসার যে বিষয়টি রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই আন্তর্জাতিক কূটনীতি এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। তবে এর ফলাফলের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হতে পারে। এবার আমরা আসলে এই প্রেক্ষাপটের ভিত্তিতে জাপান এবং ভারত এবং চীনের মধ্যকার যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সেই আলোচনায় আমার মনে হয় সম্পূর্ণভাবে ফিরে যাওয়া উচিত। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আরো একটি বড় কারণ কিন্তু আছে, আর সেই কারণ হলো অর্থনীতি। দর্শক, রাজনীতিতে আবেগ বলে আসলে কিছু নেই। দিন শেষে পকেটের যে হিসাব রয়েছে সেই হিসাবটাই হচ্ছে আসল। ভারত আর চীনের মধ্যে সীমান্তে যতই আসলে গুলাগুলি বা লাঠালাঠি হোক না কেন, তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের গ্রাফ কিন্তু প্রতি বছরই রেকর্ড ভাঙছে। ভারতের বিশাল বাজার, তাদের কাঁচামাল এবং প্রযুক্তির একটা বিশাল অংশ কিন্তু চীনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। ভারত যদি এখন চীন সাগরের ওই সেনকাকু দ্বীপের ইস্যুতে কোনোভাবে নাক গলায় এবং চীন যদি পাল্টা অর্থনৈতিক অবরোধ কিংবা বাণিজ্য বাধা তৈরি করে, তবে ভারতের নিজস্ব অর্থনীতিতে বলা চলে এক কথায় ধস নামবে। নরেন্দ্র মোদী বা ভারতের নীতি নির্ধারকরা এই কৌশলগত বাস্তবতাটা কিন্তু খুব ভালো করেই বুঝেন এবং জানেন। তারা এও জানেন যে জাপান চীন দ্বন্দ্ব তাদের নিজস্ব সমস্যা। সেখানে ভারতের মধ্যস্থতা করার বা বিনা কারণে গায়ে পড়ে শত্রুতা বাড়ানোর কোনো মানে আসলে হয় না, যাকে সচরাচর আমরা কূটনীতিক যে ভাষা রয়েছে সেই ভাষায় বলে থাকি স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। ভারত ঠিক এই নীতিতে কিন্তু বর্তমান সময়ে অটল রয়েছে। তবে ভারত তার বন্ধু জাপানকে একদম একা ছেড়ে দিবে না। এই প্রশ্ন কিন্তু রয়েছে যে তারা কি একা ছেড়ে দিচ্ছে? ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। এখানে এই নরেন্দ্র মোদীর আসল মাস্টার স্ট্রোক। সরাসরি যুদ্ধে না গিয়েও কিভাবে শত্রুকে আসলে চাপে রাখা যায়, ভারত এখন সেই খেলায় কিন্তু খেলছে। সরাসরি কোনো যুদ্ধাংদেহী বিবৃতি না দিয়েও ভারত কোয়াড জোটের মাধ্যমে, যেখানে জাপান, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া রয়েছে,
তাদের সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক দিন দিন কিন্তু আরো ব্যাপকভাবে মজবুত করছে। হায়দ্রাবাদ হাউসের ওই রুদ্ধদ্বার বৈঠকে সানায়া বা জাপানের প্রধানমন্ত্রী ভারত হয়তো এটাই বুঝিয়েছে, দেখুন, প্রযুক্তি এবং ভারত মহাসাগরের নিরাপত্তায় আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব, কিন্তু পূর্ব চীন সাগরে আমরা নতুন কোনো ফ্রন্ট আসলে খুলতে চাই না। আমরা আমাদের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখব, আর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এটাই আসলে করা উচিত, তাই না সুপ্রিয় দর্শক? এবং ভারত আসলে সেটাই বর্তমান সময়ে করছে। এখন আসুন এই পুরো দাবার চালটাকে আমরা আমাদের নিজেদের যে দৃষ্টিকোণ রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে একটু দেখি। এই যে সুপ্রিয় দর্শক, আমি পূর্বে বললাম এবং এখনো বলছি, ভারত, চীন এবং জাপানের ত্রিভুজ প্রেমের মতো এক জটিল সমীকরণ, এর প্রভাব বাংলাদেশ বা এই দক্ষিণ এশিয়ার উপর কতটা পড়বে? দর্শক, প্রভাবটা কিন্তু অত্যন্ত গভীর। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন, আমাদের বাংলাদেশ কিন্তু একটি চমৎকার ভারসাম্যপূর্ণ কূটনীতি বর্তমান সময়ে বজায় রেখে চলার চেষ্টা করছে। একদিকে আমরা জাপানের কাছ থেকে মেট্রো রেল বা মাতার বাড়ি, গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রজেক্টের জন্য হাজার হাজার কোটি টাকার অর্থায়ন এনেছি বা অর্থায়ন পাচ্ছি। অন্যদিকে আবার চীনের কাছ থেকে আমরা সেই আমলে, আওয়ামী লীগের আমলে, পদ্মা সেতুর রেল লিঙ্ক বা বিভিন্ন অবকাঠামোগত ঋণ এবং কারিগরি সহায়তা আগের সময় নিয়েছে, এবং বর্তমান বিএনপি সরকারও কিন্তু সেই একই পথে হাঁটছে। ভারত যেমন কোনো পরাশক্তির দ্বন্দ্বে সরাসরি পক্ষ না নিয়ে সবার সাথে সুসম্পর্ক রাখছে, বাংলাদেশের নীতিও ঠিক একই রকম পূর্বে ছিল এবং এখন কিছুটা ভিন্ন। এখন ভারত যদি কোনোভাবে চীনের সাথে এক সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তার আজকে শুধু দিল্লিতে লাগবে? মোটেও না। সেই আগুনের তাপ পুরো দক্ষিণ এশিয়াকে আমি বলবো পুড়িয়ে একদম ছারখার করে দেবে, যা বাংলাদেশ বা নেপাল, ভুটান কারোর জন্যই কিন্তু কোনো সুফল বয়ে কখনোই আনবে না। এই এশিয়ার এই সার্বিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শান্তির জন্যই আসলে ভারতের এই নিরপেক্ষ অবস্থানটা শুধু তাদের জন্য নয়, বরং আমাদের সবার জন্যই এক আশীর্বাদ স্বরূপ। তবে এখানে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার কি পদক্ষেপ নেবে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিশেষে একটা কথাই বলতে চাই, আন্তর্জাতিক রাজনীতি হলো আসলে নদীর স্রোতের মতো। কখন কোন দিকে বাঁক নেয় তা আগে থেকে কিন্তু বলা খুবই মুশকিল। জাপানের প্রধানমন্ত্রীর এই ভারত সফর হয়তো এশিয়ার ভূ রাজনীতিতে নতুন কোনো সমীকরণের জন্ম দেবে, কিন্তু ভারত যে তার নিজস্ব স্বার্থ রক্ষায় কতটা অনড় এবং কৌশলী, তা কিন্তু তারা আবারও প্রমাণ করলো। চীনের এই যে রক্তচক্ষু, এই রক্তচক্ষু আর জাপানের বন্ধুত্বের আবদার, এই দুইয়ের মাঝে ব্যালেন্স করে হাঁটা আসলে চারটিখানি কোনো কথা নয়। ভারতের এই সতর্ক নিরপেক্ষতা কি ভবিষ্যতে এশিয়ার যে শান্তি রয়েছে সে শান্তি বজায় রাখতে পারবে, নাকি চীন ভারতের এই কৌশলকে দুর্বলতা ভেবে আরো আগ্রাসী হবে? এগুলোর উত্তর হয়তো আসলে সময় আমাদেরকে দেবে। কারণ রাজনীতিতে কেউ কিন্তু চিরস্থায়ী বন্ধু নয়, আবার কেউ চিরস্থায়ী শত্রুও নয়। চিরস্থায়ী শত্রু হলো কেবলমাত্র স্বার্থ। এখন বাংলাদেশ প্রসঙ্গে যে কথা বলেছি বা আওয়ামী লীগ প্রসঙ্গে যে কথা বলেছি, এখানে যদি বাংলাদেশের বর্তমান সরকার অনেক বেশি চীনমুখী হয়ে যায়, ভারতকে পাশ কাটিয়ে যায়, তাহলে আমি মনে করি এর প্রভাব কিন্তু অনেকটাই জটিল এবং কঠিন হতে পারে। কারণ ভারত কখনোই তার নিজের স্বার্থকে ছাড় দিবে না এবং তার জাতীয় নিরাপত্তার কোনো ধরনের ব্যাঘাত ঘটুক সেটিও চাইবে না। এখন আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদেরও আসলে ভারতের মতো এরকম ব্যালেন্সিং কূটনীতি রক্ষা করা উচিত, কিংবা আওয়ামী লীগের সময়কালে যেরকম ব্যালেন্সিং একটি কূটনীতি ছিল, সবার সাথে ভালো সম্পর্ক ছিল, সবার কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা ছিল, অবদান ছিল, এরকম একটি নীতি গ্রহণ করা আমি মনে করি বাংলাদেশের জন্য অপরিহার্য। শুধু বাংলাদেশের জন্য নয়, বাংলাদেশের আপামর জনগণের জন্য অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।